হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এটা পড়াবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্সের ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের আমি যেই টপিকটা পড়াবো সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি আর এর রিলেটেড আরও কিছু টপিক তোমাদের আজকে পড়াবো আমি। সো ক্লাসটাকে আমি চাইছি আরও ইন্টারেস্টিং করে তুলতে। তো তোমাদের সহযোগিতা এই ক্লাসটাকে আরও ইন্টারেস্টিং করে তুলবে। একটা ক্লাস তখন ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন স্টুডেন্ট টিচার দুজনেরই পার্টিসিপেশন থাকে। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তো চলো শুরু করা যাক। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে ইট ইজ দ্য জিডিপি অফ এন ইকোনমি অ্যাডজাস্টেড উইথ দ্য ইনকাম ফ্রম অ্যাব্রড। এটা হচ্ছে একটা জিডিপি অফ ইকোনমি। আমরা জিডিপি পড়েছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা এও পড়েছি জিডিপি হয় দু ধরনের, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। জিডিপির সঙ্গে তুমি যদি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোডটাকে তুমি যদি অ্যাড করে দাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সেটা আর ডোমেস্টিক থাকছে না, সেটা তখন ন্যাশনাল হয়ে যাচ্ছে। কারণ তুমি এর সঙ্গে এনএফআইএ অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোডটাকে অ্যাড করে দিচ্ছ, অ্যাডজাস্ট করে দিচ্ছ। সেই জন্য এটা হয়ে যাচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা ডোমেস্টিক থাকছে না, ঠিক আছে? This concept takes into account the transboundary trade and exchange of the economy with the world. এই কনসেপ্টটা থেকে বোঝা যায় আমাদের ইন্ডিয়া যে ট্রান্সবাউন্ডারি বিজনেস করে, আমাদের ইন্ডিয়া যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির বাইরে গিয়েও যে বিজনেস করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস করে, অর্থাৎ এক্সটার্নাল ট্রেড করে, সেটাই এই কনসেপ্টটা দ্বারা বোঝা যায়। সেখান থেকে তো আয় হয়, ইনকাম হয়। সেই ইনকামটা তো ভারতেরই ইনকাম। সেই ইনকামটা তো তুমি যদি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সঙ্গে তুমি যদি অ্যাড করে দাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে জিএনপি, অর্থাৎ জিডিপি প্লাস এনএফআইএ ইজ ইকুয়াল টু জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম। অর্থাৎ জিএনআই এর মানেই হচ্ছে জিএনপি। জিএনআই অর্থাৎ জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন এই ইনকামটা কীরকমভাবে আসতে পারে? ইনকাম ফ্রম অ্যাব্রোডটা ট্রেড ব্যালেন্স or the net income of the total exports and imports which might be positive or negative. এই এক্সপোর্ট ইম্পোর্টের থেকে আসতে পারে। আমাদের দেশে যে এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, সেটার যে একটা ট্রেড ব্যালেন্স হয়, ট্রেড ব্যালেন্সটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। এটাও একটা এক্সটার্নাল ট্রেড বলা যেতে পারে। এখান থেকে আসতে পারে নেট ফ্যাক্টর ইনকামটা। ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস, নেট ইনকাম, নেট আউটকাম অফ দ্য ইন্টারেস্ট পেমেন্ট অন লোনস। ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস মানে হচ্ছে নেট আউটকাম অফ দ্য ইন্টারেস্ট পেমেন্ট অন লোনস। নেট আউটকাম অফ দ্য ইন্টারেস্ট পেমেন্ট অন লোনস হচ্ছে ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস। আমি কোনো বহিরাগত
সে ধরা যাক আমি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে কিংবা আইএমএফের থেকে লোন নিলাম, ঠিক আছে? সেই লোনটা হচ্ছে ইন্টারেস্ট অন এক্সটার্নাল লোনস। আমি যে লোন নিলাম সেই লোনটা তো লোনের উপর তো আমাকে ইন্টারেস্ট দিতে হবে। আর আমি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নিলাম, সহজ কনসেপ্ট, আমি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি লোন নিলাম, সেই লোনের উপর তো ইন্টারেস্ট পে করতে হবে। সেই ইন্টারেস্টটা হচ্ছে নেট আউটকাম অফ দ্য ইন্টারেস্ট অন পেমেন্ট অন লোনস। এই যে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হচ্ছে, এটাও কিন্তু একটা, কী বলবো, আমাদের একটা ক্যাশ আউটফ্লো হচ্ছে। এটাও এর মধ্যে আসে, এনএফআই এর মধ্যে। প্রাইভেট রেমিটেন্সেস যেরকম ধরো প্রাইভেট রেমিটেন্সেস অনেক কান্ট্রি দান করে থাকে, রেমিটেন্সেস দিয়ে থাকে অনেক কান্ট্রিকে। আমাদের আমাদের ভারতবর্ষ অনেক কান্ট্রি থেকে রেমিটেন্সেস পায়। সেগুলো হচ্ছে প্রাইভেট রেমিটেন্সেস। সেগুলো হচ্ছে কোনো প্রাইভেট কর্পোরেট দ্বারা সেই রেমিটেন্সেসগুলো আমরা পেয়ে থাকি, সুতরাং সেগুলো প্রাইভেট রেমিটেন্সেস। দ্য নেট ইনকাম on account of private transfers by the Indian nationals working abroad and the foreign nationals working in India. ধরো কোনো ইন্ডিয়ান ন্যাশনাল বাইরে কাজ করছে, ঠিক আছে? বাইরের কোম্পানিতে, ইউএসের একটা কোম্পানিতে কাজ করছে, কিংবা একজন ফরেন ন্যাশনাল ইন্ডিয়ার কোনো একটা কোম্পানিতে কাজ করছে। সেই ক্ষেত্রে সেখান থেকে যে ইনকামটা হবে সেটা হচ্ছে প্রাইভেট রেমিটেন্সেস। এটাকে আমরা ইনকাম বলবো না, ঠিক, এটাকে বলবো আমরা ট্রান্সফার বলবো, প্রাইভেট ট্রান্সফার, অর্থাৎ ট্রান্সফার অফ মানি, ট্রান্সফার অফ ফান্ড আমরা বলতে পারি। বিভিন্ন টার্মিনোলজিস রয়েছে, আমরা বিভিন্ন টার্মিনোলজিস দিয়ে থাকি এটা হচ্ছে প্রাইভেট রেমিটেন্সেস। দ্য কনসেপ্ট অফ জিএনপি ইজ ইউজড by the IMF to rank the nations in terms of the volume at purchasing power parity. পারচেজিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে, এই ভলিউম অফ পারচেজিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিভিন্ন নেশনসকে একটা র্যাঙ্কিং স্কেলে ফেলে থাকে। সেই র্যাঙ্কিং স্কেলটাকে ক্যালকুলেট করতে গেলে, র্যাঙ্কিং স্কেলটাকে বার করতে গেলে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু এই আমাদের এই জিএনপির ফর্মুলা অ্যাপ্লাই করে থাকে। জিএনপির ফর্মুলাটা হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস আই। এক্স মানে হচ্ছে ইনকাম আর্নড অ্যান্ড রিসিভড বাই ইন্ডিয়ানস ওয়ার্কিং অ্যাব্রড, আর আই ইন্ডিকেটস ইনকাম আর্নড অ্যান্ড রিসিভড বাই নন ইন্ডিয়ানস ইন ইন্ডিয়া। জিডিপি এবং জিএনপি তখন ইকুয়াল হতে পারে যখন এক্স মাইনাস আই ইজ ইকুয়াল টু জিরো। এক্স মাইনাস আই যখন জিরো হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যখন আই হবে, তখনই জিডিপি এবং জিএনপি দুটোই ইকুয়াল হতে পারে। দিস মেনলি হ্যাপেন্স ইন এ কমপ্লিটলি ক্লোজড ইকোনমি। কমপ্লিটলি ক্লোজড ইকোনমিতে এক্স মাইনাস আইটা জিরো হয়। ওপেন ইকোনমিতে তো এক্স মাইনাস আই এর মধ্যে একটা তো ডিফারেন্স তো থেকেই যায়, ঠিক আছে না? চলো, নেট ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ এনএনপি, এই কনসেপ্টটা কি? It is the GNP after deducting the loss due to depreciation. Loss due to depreciation. Loss due to depreciation যখন আমরা জিএনপির থেকে বাদ দিয়ে দেব, ডেপ্রিসিয়েশনের কারণে যে লসটা হলো সেটা যখন আমরা জিএনপির থেকে মাইনাস করে দেব, তখন আমরা পেয়ে যাব নেট ন্যাশনাল প্রোডাক্ট। This is the real national income of the economy.
এটা হচ্ছে দিস দ্য রিয়েল ন্যাশনাল ইনকাম অফ দ্য ইকোনমি, এনএনপি হচ্ছে রিয়েল ন্যাশনাল ইনকাম অফ দ্য ইকোনমি অ্যান্ড রিপ্রেজেন্টস দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম ডেটা। অন্যগুলো এতক্ষণ যা 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 আমরা পড়েছিলাম সেগুলো হচ্ছে সব ইমপিউরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ডেটা। এগুলোও ন্যাশনাল ইনকাম, বাট এগুলোর মধ্যে কিছু ইমপিউরিটিস রয়েছে। আর এটাকে বলা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম ডেটা। এটা পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম ডেটা এটাই দেয়। নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে একদমই সহজ, জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন। জিএনপির থেকে ডিপ্রিসিয়েশনটা মাইনাস করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে এনএনপি, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। পার ক্যাপিটা ইনকাম, per capita income is a more reliable indicator of the standard of living of a country than national income. Per capita income is a more reliable indicator of the standard of living of a country than national income. একটা কান্ট্রির স্ট্যান্ডার্ড অফ লিভিং আমরা কী করে বুঝি? স্ট্যান্ডার্ড অফ লিভিং আমরা কী করে বুঝি? পার ক্যাপিটা ইনকাম, সেই দেশের পার ক্যাপিটা ইনকাম দেখে। ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম ক্যালকুলেট করার খুব সহজ ফর্মুলা, ন্যাশনাল ইনকাম যেটা আছে সেটাকে আমরা ডিভাইড করে দেব সাইজ অফ দ্য পপুলেশন, অর্থাৎ এই যে আমরা ম্যাথামেটিক্সে নিউমেরেটর এবং ডিনোমিনেটর পড়েছি। নিউমেরেটরে থাকবে ন্যাশনাল ইনকাম, ডিনোমিনেটরে থাকবে সাইজ অফ দ্য পপুলেশন, তাহলেই আমরা পেয়ে যাব পার ক্যাপিটা ইনকাম। Like national income, it is also calculated at both current and constant prices. Like national income, it is also calculated at both current and constant prices. National income ও current and constant prices এর উপর ভিত্তি করে ক্যালকুলেট করা হয়। এই পার ক্যাপিটা ইনকামও কারেন্ট অ্যান্ড কনস্ট্যান্ট প্রাইসেসের উপর ভিত্তি করে ক্যালকুলেট করা হয়। ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম ইজ কোয়াইট হাই বাই এনি স্ট্যান্ডার্ড। ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম এখনও পর্যন্ত হাই পজিশনেই আছে বাই এনি স্ট্যান্ডার্ড। আমরা যদি স্ট্যান্ডার্ডের সঙ্গে তুলনা করে দেখি, স্ট্যান্ডার্ড ন্যাশনাল ইনকাম কত হওয়া উচিত একটি কান্ট্রির, সেই স্ট্যান্ডার্ডটার সঙ্গে বেসিক স্ট্যান্ডার্ডটার সঙ্গে যদি তুলনা করে দেখি, ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম হাই পজিশনেই আছে। বোঝা গেল? অর্থাৎ আমরা ভালো পজিশনেই আছি। বাট ইফ দিস ইনকাম ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ইন্ডিয়াস ভাস্ট পপুলেশন, এটা যদি ভাস্ট পপুলেশনের মধ্যে যদি অ্যালোকেট করে দেওয়া হয়, তাহলে পিসিআই যেটা আছে, পার ক্যাপিটা ইনকাম, ইজ কনসিডারেবলি লো ইন্ডিড। পিসিআই লো হয়ে যাবে, কারণ ন্যাশনাল ইনকামকে তুমি যদি এই পপুলেশন সাইজের মধ্যে যদি অ্যালোকেট করে দাও, তাহলে পিসিআই লো হয়ে যাবে। Also, the PCI does not reflect the stark income inequalities in the country. PCI এর একটা লিমিটেশন রয়েছে, এটা কখনোই স্টার্ক ইনকাম ইনইকুয়ালিটিসটাকে ইন্ডিকেট করে না। ইনকাম ইনইকুয়ালিটিস যেটা রয়েছে, অর্থাৎ ইনকামের ইনকাম ডিস্ট্রিবিউশনের যে অসমানতাটা, যেই কারণে পোভার্টি জন্ম নেয়, সেটা কখনোই কিন্তু পিসিআই রিফ্লেক্ট করে না। এটা এই পিসিআইয়ের একটা লিমিটেশন। ইফ পপুলেশন ইনক্রিজেস ফাস্টার দেন ন্যাশনাল ইনকাম, পপুলেশন যদি ইনক্রিজ করে ফাস্টার দেন দ্য ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামের ইনক্রিজ করছে, পপুলেশনও ইনক্রিজ করছে, এটার পপুলেশনের ইনক্রিজ রেটটা যদি ন্যাশনাল ইনকামের ইনক্রিজ রেটের থেকে ফাস্টার হয়, সেই ক্ষেত্রে পিসিআই যেটা রয়েছে, পার ক্যাপিটা ইনকাম যেটা রয়েছে, সেটা ফল করে যাবে। In which case, the standard of living of the people will deteriorate.
in which case the standard of living of the people will deteriorate. সেই ক্ষেত্রে এই যে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা রয়েছে এটা যদি হয়ে থাকে, তো স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা রয়েছে সেটা ফল করে যাবে, ডিটেরিয়েট করে যাবে। Thus for real growth to occur, two things must happen. যদি একটি কান্ট্রিকে রিয়েল গ্রোথ হতে হয় তাহলে দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশন মাস্ট হতেই হবে। দ্য প্রাইস লেভেল শুড নট রাইজ ফাস্টার দেন দ্য ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। প্রাইস লেভেল কখনোই ন্যাশনাল ইনকামের লেভেল থেকে ফাস্টার ইনক্রিজ করবে না। আর অর্থাৎ প্রাইস লেভেলও বাড়বে, ন্যাশনাল ইনকামও বাড়ছে, বাট দ্য rate of increase of price level must be below than the rate of increase in national income. তাহলে আমরা জিনিসপত্র কিনতে পারবো। প্রাইস লেভেলের যদি ন্যাশনাল ইনকাম থেকে বাড়া শুরু করে তাহলে আমরা জিনিসপত্র ক্রয় করতে অসুবিধা হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা আমাদের পক্ষে যে রিয়েল গ্রোথ অফ এ কান্ট্রির পক্ষে একটা অসুবিধাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। দ্য গ্রোথ রেট অফ পপুলেশন পার annum মাস্ট নট এক্সিড দ্য অ্যানুয়াল রেট অফ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। দ্য গ্রোথ রেট অফ পপুলেশন পার annum, এই যে গ্রোথ রেট এটা রয়েছে পপুলেশন পার অ্যানামের যে গ্রোথ রেট যেটা রয়েছে সেটা কখনোই এক্সিড করবে না অ্যানুয়াল রেট অফ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকামকে। বোঝা গেল? গ্রোথ রেট অফ পপুলেশন পার অ্যানাম যেটা রয়েছে সেটা কখনোই এক্সিড করবে না অ্যানুয়াল রেট অফ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকামকে। অর্থাৎ অ্যানুয়াল রেট অফ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকামও হবে, অর্থাৎ আর পপুলেশন গ্রোথ রেট সবসময় অ্যানুয়াল রেট অফ ন্যাশনাল ইনকামের থেকে কম থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে ক্যালকুলেশনস অফ জিডিপি ইন ইন্ডিয়া। জিডিপি ক্যালকুলেশন কী করে করতে হয় সেটাই আমরা দেখব। Before understanding all the three approaches, we should know the following terms to understand the basic concepts. বেসিক কনসেপ্টটাকে আমাদের যদি আন্ডারস্ট্যান্ড করতে হয় তাহলে আমাদের তিনটা টার্মিনোলজিস সবার প্রথমে বুঝতে হবে। ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস কি? গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ফর ফাইনাল ইউজেজ বাই দ্য কনজিউমার। গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ফর ফাইনাল ইউজেজ বাই দ্য কনজিউমার। গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা আমরা কনজিউম করি সেটাই হচ্ছে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ফাইনাল শব্দটা এই কারণে এর সঙ্গে এসে যুক্ত হয়েছে। ইন্টারমিডিয়েট গুডস, গুডস দ্যাট আর ইউজড ফর প্রসেসিং অফ আদার গুডস, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। ইউ ক্যান সে দ্যাট গুডস দ্যাট আর প্রডিউসড বাই ফার্মস ফর ফার্দার ইউজ অফ আদার ফার্মস, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট গুডস। ভ্যালু অ্যাডেড, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভ্যালু অফ গুডস, এটা হচ্ছে ভ্যালু অফ গুডসের মধ্যে যে ডিফারেন্স সেটা। It is the difference between value of goods as they leave a stage of production to another and the cost of that good as they enter that stage. If the difference between the value of goods and as they leave a stage of production, প্রত্যেকটা স্টেজ অফ প্রোডাকশন যখন পার হবে, এই পরের প্রোডাকশন স্টেজ ধরা যাক S1, S0, S1 মাইনাস S0 হচ্ছে ভ্যালু অ্যাডেড। মানে কীরকমভাবে এই স্টেজ অফ প্রোডাকশানটা কীরকমভাবে বাড়ছে
কীরকম স্টেজে, সেটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড। If it is the difference between value of goods as they leave a stage of production to another and the cost of that good as they entered that stage. বোঝা গেল? Methods of calculating GDP in India. জিডিপিকে ক্যালকুলেট করার তিনটা মেথড রয়েছে। এই মেথডগুলো কী কী? একটা হচ্ছে দ্য প্রোডাকশান অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, একটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। প্রোডাকশান or আউটপুট অ্যাপ্রোচ টা কি সেটা আমরা দেখব। দিস মেথড অফ কম্পাইলিং জিডিপি লিডস টু কাউন্টিং দ্য প্রোডাকশান বাই সেক্টর অফ অ্যাক্টিভিটি। This method of compiling GDP is to counting the production by sector of activity. Counting the production by sector of activity হচ্ছে আমাদের কম্পাইলিং। এই মেথডে বলা হচ্ছে জিডিপিকে কীরকমভাবে কম্পাইল করা যায়। আমাদের যে সেক্টর অফ অ্যাক্টিভিটিস রয়েছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়াটারনারি সেক্টর, কুইনারি সেক্টর, এই যে 5 রকমের যে সেক্টরগুলো রয়েছে, এই সেক্টরগুলোর মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, সেই অ্যাক্টিভিটিসগুলোর যে টোটাল যে প্রোডাকশানটা, সেটাই হচ্ছে প্রোডাকশান অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচ কি? ইনকাম অ্যাপ্রোচ ইজ দ্য টোটাল income earned by the factors of production that is owned by a country's citizen. Country citizen ধরা যাক স্যালারি, ঠিক আছে? স্যালারি, একজন কোনো একটা কর্মসংস্থানে কাজ করে স্যালারি অর্জন করছে, সেটা হচ্ছে একটা ওর ইনকাম। এটা হচ্ছে এরকমভাবে আরেকজন লোক ইন্ডিভিজুয়াল এ, এটা আমি বললাম ইন্ডিভিজুয়াল এর কথা। ইন্ডিভিজুয়াল বি বিজনেস করছে, বিজনেস করে প্রফিট গেইন করছে, প্রফিট আর্ন করছে, সেটা হচ্ছে একটা ওর ইনকাম। এই সবগুলোই এরকম ইনকাম। এই এখন ইন্ডিভিজুয়াল এর ইনকাম প্লাস ইন্ডিভিজুয়াল বির ইনকাম যদি আমরা অ্যাড করে থাকি, তাহলে আমরা পাবো তাহলে আমরাও ন্যাশনাল ইনকামটা পাবো। এটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। দ্য এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, although the two approach presented above are still popular, ইন্ডিয়াতে এই দুটো অ্যাপ্রোচেই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। একটা হচ্ছে আউটপুট অ্যাপ্রোচ, একটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। কিন্তু এই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা ওটাও ক্যালকুলেট করা হয় বাইরের আরও বিভিন্ন কান্ট্রিতে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে। দ্য মোস্ট ওয়াইডলি used approach to measure GDP is the expenditure approach. জিডিপিকে ক্যালকুলেট করতে গেলে দ্য মোস্ট ওয়াইডলি ইউজড অ্যাপ্রোচ হচ্ছে বাইরের কান্ট্রিতে, ওয়েস্টার্ন কান্ট্রিজে হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। দিস মেথড সাজেস্ট simply looking at how much do households, government, non-profit institutions and financial institutions consume within a country, to which one must add the net export of that country. এই অ্যাপ্রোচটা এটাই ইন্ডিকেট করে কতটা আমাদের এই হাউস হোল্ড, গভর্নমেন্ট, নন প্রফিট ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কনজিউম করে থাকে কান্ট্রির মধ্যে, উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ দ্য কান্ট্রি, টু হুইচ ওয়ান মাস্ট অ্যাড দ্য নেট এক্সপোর্ট অফ দ্যাট কান্ট্রি। এর সঙ্গে নেট এক্সপোর্টটাও, কতটা এক্সপোর্ট করছি সেটাও আমরা যদি অ্যাড করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ন্যাশনাল ইনকাম। এটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। বোঝা গেল? তো এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা কি? দিস মেথড সাজেস্ট সিম্পলি লুকিং অ্যাট হাউ মাচ ডু হাউসহোল্ডস, গভর্নমেন্ট, নন প্রফিট ইনস্টিটিউশনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কনজিউম উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ দ্য কান্ট্রি, টু হুইচ ওয়ান মাস্ট অ্যাড দ্য নেট এক্সপোর্ট অফ দ্যাট কান্ট্রি। বোঝা গেল? নেট এক্সপোর্টটাও এর সঙ্গে যুক্ত হবে, তাহলেই আমরা পেয়ে যাব ন্যাশনাল ইনকামটা। এটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ।
তো প্রোডাকশান অ্যাপ্রোচ, ইনকাম অ্যাপ্রোচ, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, 3 ধরনের অ্যাপ্রোচ দিয়ে আমরা জিডিপি ক্যালকুলেট করতে পারি। আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি এই প্রোডাকশান অ্যাপ্রোচ এবং ইনকাম অ্যাপ্রোচটাই বেশি ইউজ হয়। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা যে ইউজ হয় না একেবারেই তা নয়, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটাও ইউজ হয় কিন্তু কম। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা বাইরের কান্ট্রিতে ইউজ হয়, ওয়েস্টার্ন কান্ট্রিজে। ঠিক আছে, ওয়েস্টার্ন কান্ট্রিজে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ ইউজ করে জিডিপি ক্যালকুলেশন করা হয়। এটা ওয়েস্টার্ন কান্ট্রিজে বেশি ইউজ করা হয়। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা জানবো ইকোনমিক গ্রোথ কাকে বলে, ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে বলে, সেগুলো আগামী ক্লাসে আমরা জানবো এবং বুঝবো। ঠিক আছে, হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো, বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই লিখো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড হ্যাপি পূজা।